এবং সেইটা ক্ষেত্র সম্প্রসারিত হওয়ার সুযোগটা কতটা আছে আপনার মনে হয়? আমরা একটা বিরতির পরে জানব। একটু বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ফারাহ ভাই, একটু জানতে চাইবো যে রেডিওর আয়ের উৎসগুলি কেমন এবং সেখানে কোন কোন ক্ষেত্রে বিস্তারের সম্ভাবনা আছে? আচ্ছা, এই জায়গাটা আসলে আমি মূলত বাংলাদেশ বেতারকে ধরে আলোচনাটা করি। প্রাইভেট এফএম রেডিওগুলোর তো বিজ্ঞাপন কেমন আয় হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, মাজার ভাই আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন, কারণ উনি বিজ্ঞাপন নির্মাতাও। আসলে আমরা কি পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং অর্গানাইজেশনটা কি করছে এইটা পুরোপুরি জানি কিনা। বাংলাদেশ বেতার হচ্ছে জাতীয় গণমাধ্যম, এর 12টা আঞ্চলিক কেন্দ্র আছে, এর 9টা স্পেশালাইজড ইউনিট আছে। এই স্পেশালাইজড ইউনিট কি? স্বাস্থ্য ও পুষ্টি, যারা স্বাস্থ্য পুষ্টি জনসংখ্যা দেখে, কৃষি বিষয়ক কার্যক্রম, যারা কৃষি উন্নয়নের বিষয়টা দেখে, ট্রান্সক্রিপশন সার্ভিস, যারা ন্যাশনাল সাউন্ড আর্কাইভ, মিউজিক, যারা বাংলাদেশে ফোক ফেস্টিভ্যাল বলেন, গান রচয়িতা, গানের শিল্পী বাছাই, সমস্ত কিছুতে একটা প্রভাব রাখে। শিক্ষা বলে একটা ইউনিট আছে, যারা প্রাথমিক গণশিক্ষা এই জায়গাটাতে বিশেষ নজরদারি করে। এরকম 9টা স্পেশালিস্ট ইউনিট কাজ করে। তাদের প্রায় 15টা মিডিয়াম ওয়েব ট্রান্সমিটার আছে, তাদের 2টো শর্ট ওয়েব ট্রান্সমিটার আছে, তাদের 10-15টা এফএম ট্রান্সমিটার আছে, এখন আরও হয়তো বেড়েছে, আমি খুব আপডেট নাই জায়গাটাতে। বাংলাদেশ বেতার 6টা ভাষাতে অনুষ্ঠান প্রচার করে, বাংলার পাশাপাশি ইংরেজি, উর্দু, নেপালি, হিন্দি সার্ভিস আছে, আরবিও আছে। 6টা ভাষায় অনুষ্ঠান প্রচার করে, শুধু বাংলাদেশ না, বহির্বিশ্বের শ্রোতাদের জন্য, ইউরোপের জন্য, মিডল ইস্টের জন্য। আচ্ছা, বাংলাদেশ বেতারের অনুষ্ঠানের প্রকরণ কি? এখানে খুব জনপ্রিয় কিছু ম্যাগাজিন আছে, উত্তরণ, দর্পণ, মহানগর ঢাকাতে। এরকম প্রত্যেকটা আঞ্চলিক কেন্দ্রে তার নিজস্ব ম্যাগাজিন আছে, যে ম্যাগাজিনগুলোতে স্থানীয় বিষয়গুলোকে তারা নিয়ে আসে। বাংলাদেশ বেতারের উপভাষাতে অনুষ্ঠান আছে, ত্রিপুরা, মারমাতে তারা সংবাদ প্রচার করে, রাখাইনদের জন্য অনুষ্ঠান আছে, গারোদের জন্য আলাদা অনুষ্ঠান আছে, রাজশাহী অঞ্চলে সাঁওতাল এবং অন্যান্য ছোট ছোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আলাদা অনুষ্ঠান আছে। মানে এই যে ব্যাপক কর্মযজ্ঞ বাংলাদেশ বেতার করে, এখন এর ভেতরে লাভালাভের হিসেবটা কিভাবে করব আমরা? এটা তো পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং। আপনার পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং এর কাজ কিন্তু আর্থিক লাভালাভ এটা নকশা করা না, তার মূল কাজ হচ্ছে সোশ্যাল ক্যাপিটাল ডেভেলপ করা। ধরেন সিডোরে যে কটা মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছিল বাংলাদেশ বেতারের সম্প্রচার, সেইটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন? এই দেশে সবুজ বিপ্লবে বাংলাদেশ বেতারের যে অবদান, একজন কৃষক সকালবেলা কৃষি সংবাদ শুনে সে গাছে সার দেয়, পানি দেয়, এটা কিভাবে ক্যালকুলেট করবেন? আজকে বাংলাদেশ বেতার মনে করেন বাল্যবিবাহ প্রতিরোধে যে ভূমিকা রেখেছে, প্রবীণদের কল্যাণে যে ভূমিকা রেখেছে, যুব উন্নয়নে যে ভূমিকা রেখেছে, বাংলাদেশ বেতার প্রতিবন্ধীদের জন্য আলাদা অনুষ্ঠান করছে, বাংলাদেশ বেতার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট সেক্টরকে টাচ করছে। আপনি এটা সোজা ক্যালকুলেশন করে দেখেন, আজকে যদি আপনি কারো কাছ থেকে একটা কানেকশন নিয়ে বাসায় গ্যাস ব্যবহার করেন, আপনাকে পে করতে হয়। আপনি যদি ইলেকট্রিসিটি ব্যবহার করেন, পে করতে হয়। আর সেখানে বাংলাদেশ বেতারের যে আপনার 75 বছরের ডেভেলপমেন্ট কমিউনিকেশনের আসপেক্ট থেকে চিন্তা করেন, বাংলাদেশ বেতারে কিন্তু সারা দেশে শত শত শ্রোতা ক্লাব আছে। এই সমস্ত লিসেনার্স ক্লাবের কাছে বাংলাদেশ বেতার নিয়মিত যায়, তাদের কাছ থেকে ফিডব্যাক নেয়। ইদানিং তারা অ্যাডোলেসেন্স গার্লসদের জন্য, বয়েজদের জন্য আলাদা শ্রোতা ক্লাব করেছে, তাদেরকে নিয়ে ইন্টারাক্টিভ শো করছে। এখন আমি মনে করি এরপরে না আসলে ব্যবসার কথা আলাদাভাবে আর বলবো না, কারণ এই যে বাংলাদেশের, যদি আপনি বাংলাদেশের উন্নয়নের কথা বলেন, বেতার কিন্তু সমান্তরালে আগিয়েছে, একদম বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি থেকে শুরু করে এই আজকে পর্যন্ত। বাংলাদেশ বেতারের যে প্রয়োজন, বাংলাদেশ বেতারের যে গুরুত্ব, এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী চলে এসেছেন বাংলাদেশ বেতারের 75 বছর পূর্তি অনুষ্ঠানে। তো এই জায়গাগুলো চিন্তা করলে আসলে কিন্তু ওইভাবে আমি বাণিজ্যিক বেতারের মতন ব্যবসার কথা বলবো না। তারপরেও বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রম আছে যেটা খুব জনপ্রিয়, এবং সেই বাণিজ্যিক কার্যক্রমে সম্প্রতি বোধহয় রেভিনিউ একটু কমে গেছে, এটা নিয়ে অনেকে আশঙ্কা করছেন। এখন সেখানে তো ভাগ বসিয়েছে, আরো ছোট ছোট এফএম রেডিও স্টেশন আছে, তাদের সঙ্গে কম্পিটিশন করতে হচ্ছে, টিভি স্টেশনের সঙ্গে কম্পিটিশন করতে হচ্ছে। একই সঙ্গে এখানে একটু মনে হয় না যে রেডিও যেই মানে অনেক কাজ করছে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টে কাজ করছে, সেই জিনিসটা মানুষ কতটা, মানে যে রেডিও কাভারেজের বাইরে আছে, যে রেডিওতে
কখনো কান পাতে না, তার কাছেও পৌঁছে দেওয়াটা রেডিওর একটা দায়িত্ব কিনা? কারণ আমরা কিন্তু জানি একটা কাজ করলে সেটা মানুষের কাছে জানানো দরকার, পৌঁছে দেওয়া দরকার, তা না হলে তো ওই প্রতিষ্ঠানটা সম্পর্কে এক ধরনের ধারণা তৈরি হয়, যে ধারণাটা হয়তো প্রতিষ্ঠানের জন্য অতটা সুখকর নয়। সেই দিক থেকে কি বাংলাদেশ বেতার অনেকটা পিছিয়ে আছে কিনা? এই জায়গাটাতে বাংলাদেশ বেতার একটু বোধোদয় হয়েছে। আমি 75 বছর পূর্তির বিভিন্ন আয়োজনে যাওয়ার সুযোগ পেয়েছি, সেমিনারে আমি অংশ নেবার সুযোগ পেয়েছি। সেখানে আমি দেখেছি বেতারের একদম সর্বোচ্চ থেকে একদম নিচের দিকে প্রত্যেকটা মানুষই বলছেন যে বেতারের ব্র্যান্ডিং হচ্ছে না, বেতারের ব্র্যান্ডিং হচ্ছে না। মানে বেতার একটা সম্প্রচার মাধ্যম হওয়া সত্ত্বেও সে নিজেকে তুলে ধরতে পারছে না। এই জায়গাটাতে আমি মনে করি তিনটে জিনিস কাজ করে। একটা হচ্ছে হীনমন্যতার একটা জায়গা আছে। এই যে আমি বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে গেছি, দেখেছি লোকজন হুট করে বলে বসে বেতার কে শোনে, আমরা সাথে সাথে কিন্তু একটু সংকুচিত হয়ে যাই, বেতার তো শোনেই না মানুষ। আবার অনেক সময় সরকারি কিছু আপনার বিধিনিষেধ আছে, ইচ্ছা করলেই আপনি ব্র্যান্ডিং করতে পারছেন না। আপনি যে অনুষ্ঠানটা প্রচার করবেন, আপনি নিউজ পেপারে ছোট একটা বিজ্ঞাপন দেবেন বা আপনি একটা স্টিকার বানিয়ে কোথাও দেবেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার সরকারি মাধ্যমগুলোর, সরকারি প্রতিষ্ঠানের ব্যাপক সীমাবদ্ধতা। আর থার্ড একটা জিনিস আছে যে সেটা হচ্ছে যে আদৌ বেতার চাই কিনা ব্র্যান্ডিং, এটাও একটা মানে ইম্পর্টেন্ট জিনিস। আমি দেখেছি অনেক ক্ষেত্রে অনেক সরকারি প্রতিষ্ঠান শাই ফিল করে বলতে যে আমি এটা করছি বা এটা করি। সরকারি প্রতিষ্ঠানের একটা কমন নেচার হচ্ছে আমি সরকারি চাকরি করি, মাস গেলে বেতন পাই। হ্যাঁ, সেখানে ক্রিয়েটিভিটিকে কতটুকু প্রশ্রয় দেওয়া হবে, ক্রিয়েটিভিটিকে কতটুকু এনকারেজ করা হবে, মানুষকে কতটুকু ক্রিয়েটিভ হতে উৎসাহ দেওয়া হবে, এইগুলো জরুরি। যেই জায়গাটাতে আমি মনে করি বাংলাদেশ বেতারের অনেক ঘাটতি আছে, মানে যেটাকে আমরা বলি মিডিয়া গভর্নেন্স, বজলু ভাই নিয়ে অনেক কাজ করেন। মিডিয়া গভর্নেন্সের জায়গাটা কিন্তু অন্যরকম। মিডিয়া গভর্নেন্স কিন্তু মানে বেতার কিন্তু সিটি কর্পোরেশন না, বেতার কিন্তু ওয়াসা না, বেতার কিন্তু মানে বেতারের সাহিত্য শাসনও আমি মনে করি খুব হালকা একটা কথা। এটা আসলে কি? এটা একটা সম্প্রচার প্রতিষ্ঠান, সম্প্রচার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট একদমই ভিন্ন কিছু একটা হবে, এটা আমরা প্রত্যাশা করি। এবং আর্ট কালচারের সাথে কমপ্লিটলি একটা সম্পৃক্ত থাকতে হবে ওখানে, এবং শিল্পীদের অংশগ্রহণ খুব দারুণভাবে প্রয়োজন। সেই ক্ষেত্রে কি মনে হয় যে স্বায়ত্তশাসন থাকলে শিল্পীদের পক্ষে আরো ভালো কাজ করা সম্ভব হতো, বা রেডিও এই যে এত কাজগুলিকে এইগুলিকে আরো গোছানো ভাবে সবচেয়ে বড় কথা মানুষের হলো কাছে কি যে উপস্থাপন আমরা করা সম্ভব? সরকারিভাবে বেতারে আমরা কতগুলো অক্ষমতা আছে আমাদের, যেটা হলো আমরা শিল্পী সংরক্ষণ করতে পারিনি তেমনভাবে। কিভাবে করব? তার কারণ আমাদের বাজেটের অভাব। আমরা ঠিক সে মতো একটা শিল্পীকে তৈরি করতে হলে বা শিল্পীকে পৃষ্ঠপোষকতা করতে হলে, একটা নাটকে আমরা যে চেক দেই, আমরা যে পারিশ্রমিক, যে সম্মানই দেই, এই সম্মানই দিয়ে এত দূর থেকে ট্রাফিক জ্যাম পেরিয়ে এসে একটা নাটকে অংশগ্রহণ করা খুব খুব দূর হয়। এবং একেবারে কমপ্লিটলি একটা রেডিওর যে কতগুলো অনুষ্ঠান চলছে একদম মানে ভালোবাসার থেকে, একেবারে ভেতরের মানে একেবারে অনুভূতি থেকে আমরা এই এত দূর নিয়ে এসছি আর কি। এইটাকে এখন প্রধানমন্ত্রী আমাদের রেমুনারেশন বাড়িয়ে দেবেন বলেছেন, এবং আমাদের বেতন আমাদের শিল্পীদেরও করবেন, এবং আমাদের যেটা নিজস্ব শিল্পী একটা কাঠামো আছে না আমাদের, সেই নিজস্ব শিল্পীর কাঠামোটার পরিবর্তন হবে। সেটা যদি হয়, এবং তারা কিন্তু সরকারিকরণ হচ্ছে এবং তাদের ফ্যাসিলিটিস আসছে, কাজে এটাকে একেবারে পুরোপুরি পেশা হিসেবে নিতে পারবে। এবং এই পেশা হিসেবে নিতে পারছে না বলেই আমরা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছিলাম। আমরা মনে হয় যে আগামীতে আমরা ফরভাবে, আপনি কি বলেন, এটাতে আমরা এগিয়ে যাব কিনা? আমার কাছে তো আমি এখনো বলি 75 বছর পূর্তি অনুষ্ঠানটা আমার কাছে মনে হচ্ছে একটা ব্রেক থ্রু। হ্যাঁ, স্বাধীন বাংলা বেতারের যে বেতারের উঠে আসা 75 ইয়ার্স, এইটা আরেকটা উঠে আসার চেষ্টা। আমার মনে হয় এইটাকে আমরা না এতটা সমালোচনার চোখে না দেখে খুব প্রোঅ্যাক্টিভলি এটাকে দেখা। এই মানে এটা কিন্তু ট্যাক্স পেয়ার্সের মানি, আমার করের পয়সা, আপনার করের পয়সা। কাজেই বেতার কিন্তু আমাদের ভালোবাসার মাধ্যম। এর যেটুকু সমালোচনা আমরা করছি তার উন্নয়নের কথা চিন্তা করেই। ফরভাবে আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে এসে আমরা জানতে চাইবো যে রেডিওর ভাষাটা নিয়ে, বিশেষ করে এফএম রেডিও নিয়ে ভাষাটা নিয়ে অনেক কথা আছে, সেইটা আসলে কতটুকু প্রয়োজন এফএম এর টিকে থাকার জন্য। কারণ এই ভাষাটা হয়তো তাদের দিক থেকে তারা মনে করেন যে এটা তাদের একটা সম্পদ, অন্যদিকে যারা এটার সমালোচক তারা মনে করেন যে এই জিনিসটা একটা বোঝা। এই জিনিসটা একটু আপনাদের কাছ থেকে মতামত নেব। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পর।